শিমুল আলমারি খুলে হ্যাঙ্গার থেকে গেঞ্জি নেয়, গায়ে দিয়ে বিছানায় বসে। পুষ্প মাথাটা নিচু করে ফেলে, তার চেয়ে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। শিমুল তাকিয়ে থাকে, পুষ্পের লজ্জা মাখা চাহনি দেখতে ভালোই লাগছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, হাতের নাগালে প্রিয় রমণী। শিমুলের নিষিদ্ধ ইচ্ছারা তাকে জ্বালিয়ে পুড়িয়ে বারবার ফুসলিয়ে দেয়। শিমুলের সারা শরীরে কেমন কাঁপন ধরে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পুষ্পের হাত ধরে মুখোমুখি বসে। বৃষ্টির রাত, একা ঘর, সাথে শিমুল ফুল। আজকে হয়ে যাক কিছু ভুল। মোলায়েম কলায় বলে। পুষ্পতে এই ভুলের ভয় পাচ্ছিল। পুষ্পের পেট কেমন ব্যথা করে ওঠে। আজকে কি তার মরণ হবে? পলাশ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। শিমুল তার 4 বছরের ছোট। বড় ভাই আগে বিয়ে করার কথা থাকলেও পলাশ বিয়েতে কখনোই রাজি হয়নি। তার তো নিধিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে ইচ্ছেই করেনি। শিমুলের বিয়েতে আজকে কেন যেন খুব লজ্জা লাগছিল। শিমুল কত খুশি মনেই না শপিং করেছে, ফুল কিনে নিজ হাতে বাসর সাজিয়েছে। এসব দেখে নিজের অজান্তেই পলাশের বুকটা পুড়েছে। সে মোটেই শিমুলকে হিংসে করেনি, বরং এসব দেখে বারবার নিজের প্রতি ঘৃণার পরিমাণটা বেড়েছে। সে যে কাপুরুষ ছিল এটাই বারবার মনে পড়ে। নিধির সাথে বিয়ে হলেও কি পলাশ এমন খুশি হতো? খুশি তো হতোই, কিন্তু শিমুলের মতো তা প্রকাশ করতে পারত না। এই শান্ত স্বভাব, লাজুকতা, এগুলোর সুযোগ নিয়েই তো শওকত হাওলাদার নিধিকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি এখন পলাশকে দেখেও কথা বলে না। আচ্ছা, নিধি কেন এই কলেজে জয়েন করেছে? পলাশের থেকে বদলা নিতে? নিধিকে দেখলেই যে কি পাগল পাগল তা পলাশ আর আল্লাহ ছাড়া কেউ জানে না। মেয়েটা তার সাথে কথাও বলে না। আজকে পলাশের ইচ্ছে করছে মরে যেতে। এত কষ্ট আর কতদিন সময়ে সয়ে যাবে সে? পুরুষ বলে কাউকে কখনো পলাশের বুকের পাহাড় সম কষ্টের কথা বলা হয়নি। 33 বছরের এই ছেলেটাও যে মাঝরাতে ফুপিয়ে কাঁদে, এটা কেউ দেখেনি। নিধিকে দেখে পলাশের মনে হয়েছে ঠিক আগের নিধি। একবারও মনে হয়নি বিয়ে হয়েছে। কিন্তু তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে উনি নিজ দাঁড়িয়ে থেকে দিয়েছে। নিধির বিয়ের দিন রাতে পলাশ যে কেঁদেছিল, কেউ দেখলে ভাবতো ছেলেটা বুঝি পাগল। সে নিধিকে পায়নি। হে পুতুলটা আর কখনো তার হবার না। পুতুল এখন অন্য কারোর। কিন্তু নিধি এখন তার সামনে কলেজে চাকরি করবে। কথা বলা যাবে না, ভালো করে দেখাও যাবে না। তার কি কষ্ট হবে না? পলাশের নাকের পাটা ফুলে ঠোঁট মৃদু কেঁপে ওঠে। বাবা কান্নায় চোখ দিয়ে পানি পড়ে, বালিশ ভিজে যায়। মোবাইল হাতে নিয়ে নিধির কলেজ ড্রেস পরা ছবিটা দেখে। কিছুক্ষণ দেখার পরে মোবাইল স্ক্রিনে ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়। গালের সাথে ছবিটা মিশিয়ে ফিসফিস করে বলে, আমি কেন এক জীবনে আমার ভালোবাসাকে পেলাম না? এই একলা ঘরে কেন নিধি নেই? আমার বুকে কেন নিধি ঘুমায় না? এই প্রেমিকের এমন সব প্রশ্নের উত্তর কে দিবে? পলাশ উত্তরের আশাও করে না। হাত দিয়ে বালিশ খামচে চুপচাপ চোখের পানি ফেলে। যাকে পাওয়া যাবে না তার প্রতি কেন এত ভালোবাসা? বিধাতা কেন তার সাথে প্রণয়ের সুতো বেঁধে দেয়? এত কষ্ট পাওয়ার জন্য? সুইটি তার নানির থেকে ঘুমের ট্যাবলেট এনেছে। শিমুলের রুমে দেওয়ার জন্য দুধ রেডি করে দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয়। কিছুতেই দুজনের বাসর করতে দেবে না। ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল তো রুমে ঢুকে গেছে, দরজায় টোকা দিবে এমন সময় রাবিয়া আসে। পুষ্পের হাতে ট্রে নিজের হাতে নিয়ে বলে, কি করছো? রাবিয়াকে দেখে সুইটি আমতা আমতা করে বলে। নানু বলেছিল এগুলো দিতে। সুইটির ক্ষোভের কথা রাবিয়ার অজানা না। এই মেয়েকে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না। উনি তো নিজ হাতে যা যা প্রয়োজন সব শিমুলের রুমে রেখে এসেছে, তাহলে আবার কেন? সব দেওয়া হয়েছে। সুইটি ভেবাচাকা খেয়ে বলে। ওহ, জানতাম না। রাবিয়ার হাত থেকে দুধের গ্লাস নিতে নিতে বলে। তাহলে এটা ফেলে দিই? রাবিয়া মনে মনে হাসে। এই পুচকি তাকে ঘোল খাওয়াবে? ফেলাবে কেন, তুমি খাও। সুইটি চমকে বলে। না না মামি, আমি খাবো না। কিন্তু রাবিয়াও ছাড়ার পাত্রী না। জোর করে সুইটিকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমে যাও, অনেক রাত হয়েছে। সুইটি মাথা নিচু করে চলে যায়। মনে মনে ভাবে, কাকে ঘুম পাড়াতে আসলাম আর এখন কিনা নিজে ঘুমাবো। একবার না পারিলে দেখে নিব শতবার, তাও এই মেয়েকে বাড়ি ছাড়া করবই। শিমুল পুষ্পের সাথে কি করছে এটা ভেবেই সুইটি দিশেহারা। পুষ্প মাথা নিচু করে রাখে। শিমুলের গায়ের পারফিউমের ঘ্রাণে কেমন মাথা ঘুরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই রাত না আসলেই ভালো হতো। শিমুল মাথা নিচু করে পুষ্পের মুখের দিকে তাকিয়ে থাকে।
বলে, সত্যি করে বলবে, তুমি কি ভয় পাচ্ছ? পুষ্প কথা বলে না। শিমুলের হাসি, গলার স্বর সবকিছুই যেন লজ্জা মাখানো। শিমুল পুষ্পের ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। শিমুলের ছোঁয়া তো এই প্রথম না, তারপরও পুষ্প যেন নতুন করে শিমুলের উষ্ণ আদরের পরশ পেয়ে মৃদু কাঁপে। আমার দিকে তাকাও না, বউ সাজে মন ভরে দেখি। আচ্ছা, এমন করে বললে কি তাকানো যায়? যায় না তো। পুষ্পও তাকাতে পারে না। শিমুল মুচকি হাসে। পুষ্প ভয় পাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। শিমুলও ছাড়ার মানুষ না। হাত দিয়ে মুখ উঁচু করে বলে। আমাকে দেখো। পুষ্প বলল, দেখছি। মন ভরে দেখো। হুম। শিমুল পুষ্পের কোলে শুয়ে পড়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, ফুলরানী আমার ঘরে। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলে, আমারও বিশ্বাস হচ্ছে না। এখন থেকে যখন তখন তোমাকে দেখতে পারবো। হুম। পুষ্প মুগ্ধ নয়নে শিমুলের খুশি ভরা মুখ দেখে। তার মতো সামান্য পুষ্পকে পেয়ে শিমুল এত খুশি, এটা ভাবলেই সুখে পুষ্পের চোখ ভিজে ওঠে। শিমুল হাত দিয়ে পুষ্পের গাল ধরে বলে, আমি জানি তুমি আমার ভালো বউ হবে, হবে না? জি। ভালোবাসি বউ। আমিও। তাহলে এত ভয় আর লজ্জা পাচ্ছ কেন? পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। সত্যিটাই বলে। জানি না, কিন্তু আজকে কেন জানি ভয় লাগছে। শিমুল হাসে। আমি এমন কিছু করব না যেটা ভয়ের মতো হবে। আমাকে ভরসা হয় না? হয়। শিমুল উঠে বসে বলে। ফ্রেশ হবে না? চলো। পুষ্প ধীর পায়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আস্তে আস্তে সব গহনা খুলতে থাকে। আয়নায় আর চোখে শিমুলকে দেখে। শিমুল বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, পূর্ণ দৃষ্টিতে পুষ্পের দিকে। পুষ্প তাকিয়ে হাসলে শিমুল এগিয়ে আসে, পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে মুখ ঠেকিয়ে বলে। পুষ্প শিমুলের দিকে ফিরে বলে। আমি হেল্প করি। পুষ্প হাতগুলো শিমুলের সামনে এগিয়ে দেয়। শিমুল চুপচাপ চুড়ি খুলে দেয়। শাড়িতে লাগানো সেফটি পিন খুলে দিলে পুষ্প ড্রেস পাল্টে একটা হলুদ সুতির শাড়ি পরে। পুষ্প ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শিমুল বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। পুষ্প ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। শিমুল মুগ্ধ নয়নে পুষ্পকে দেখে। মেয়েটাকে আজকে বেশি সুন্দর লাগছে। তার হয়েছে বলেই হয়তো। হাত বাড়িয়ে কাছে ডাকলে পুষ্প বিছানায় বসে। শিমুল পুষ্পের হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয়। শিমুল এখন চাইলেই পুষ্পের সাথে ইন্টিমেট হতে পারে, পুষ্পের দেহের প্রতি ভাজে ভাজে ছুঁয়ে দিতে পারে। কিন্তু শিমুল এমন করবে না। প্রথম রাত নিয়ে মেয়েদের অনেক ভয় থাকে। পুষ্প কি আতঙ্কে আছে, এটা শিমুল খুব বুঝতে পারছে। পরিবার ছেড়ে এসে পুষ্প মানসিকভাবে বিধ্বস্ত। শিমুল এখন ঘনিষ্ঠ হলে হয়তো পুষ্প মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো ভাববে। শিমুলের ঘনিষ্ঠ হতে এত তাড়া, এটাই কি শিমুলের প্রধান চাহিদা? পুষ্পের সুপ্ত মনে কষ্ট জমা হবে। পুষ্পের বাহুডোরে শিমুল কোনো ভয়ের কারণ হয়ে যেতে চায় না, বরং কোনো ভয় ছাড়া ভালোবাসার চাদরে জড়াতে চায়। আজকের রাতটা এভাবে বুকে নিয়েই কাটুক, সারা জীবন তো পড়েই আছে। এত বছর অপেক্ষা করতে পেরেছে, এই 2-3 দিনও পারবে। শিমুল নিজেকে একটু মিষ্টি শাস্তি দিতে চায়। পুষ্পকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায়। শিমুল শুয়ে পুষ্পকে বুকে নেয়। শিমুলের মনে হলো প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মতো শান্তি আর কিছু নেই। বরাবরের মতোই পুষ্প হলো তুলোর বস্তা। আর এই তুলোর বস্তা বুকে নেয়াতে শিমুলের মনে হলো তার বুকটা সুখে সুখে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাথা নিচু করে পুষ্পের কপালে চুমু দিয়ে বলে, আজকে সারা রাত তোমাকে দেখব, মন ভরে দেখব। এত কষ্ট করে যে বাকিকে পোষ মানাতে পেরেছে, তাকে আজকে দেখিয়ে মন ভরাবো। পুষ্প অবাক হয়ে বলে। শিমুল পুষ্পের নাকের সাথে নাক ঘষে বলে। সত্যি? পুষ্পের কাছে শিমুল এক পাগল প্রেমিক। সে ভাবতেও পারেনি শিমুল তাকে বুঝে কিছুটা সময় দিয়ে দেবে। এই ব্যাপারটা পুষ্পের মনে শিমুলের জন্য শ্রদ্ধা আরো বেড়ে যায়। সেও শক্ত করে শিমুলকে জড়িয়ে নেয়, বুকে নাক ঘষে ফিসফিস করে বলে, তুমি এত ভালো কেন? তোমার বর্জ্য, তাই। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে শিমুলের হালকা কালচে ঠোঁটে স্বইচ্ছায় ডুব দেয়। শিমুল হাসে। প্রেয়সীর নরম শরীরটা হাত দিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। প্রেয়সীর প্রেম ডুবে সামিল হতে নিজেও সাড়া দেয়। পুষ্পের নরম শরীরটা হাতে দিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে।
শিমুল হাসে না। তার চোখে মুখে এখন রাজ্যের তৃষ্ণা। এই তৃষ্ণা মিটাবে কিভাবে? পুষ্প আর শিমুল ভোর 4টার দিকে ঘুমিয়েছে। দুজনের মনে যে এত কথা থাকতে পারে তা বুঝিয়ে রাতেই প্রকাশ পেল। শিমুল কথার ফাঁকে ফাঁকে পুষ্পকে চুমু দিচ্ছিল। প্রিয় মানুষের কাছে থাকতে যে এতটা সুখ অনুভব করা যায়, এটা পুষ্প তার শিমুলকে পেয়ে উপলব্ধি করতে পেরেছে। শিমুল তাকে একটা গলার হার দিয়েছে। হারের সাথে এস আর পি অক্ষরের পেঁচানো একটা লকেটও আছে। শিমুল নিজ হাতেই পরিয়ে গলা সমেত লকেটে আলতো ছুঁয়ে বলেছে, এই হারটা যেন সবসময় গলায় থাকে। 5টার দিকে পুষ্পের ঘুম ভেঙে যায়। সে ঘুমালেও তার ব্রেনে ঠিক এটাই ছিল যে সকালে উঠতে হবে। চোখ খুলে পুষ্প আবিষ্কার করে তার উপরে কেউ হাত পা দিয়ে তাকে আঁকড়ে ধরে আছে। সব সময় একা থাকা পুষ্পের এটা হজম হলো না। চোখ বড় বড় করে আঁকড়ে ধরা আগন্তুকের দিকে তাকায়। ঘুমন্ত শিমুল। এই ঘর শিমুলের। গায়ের মিষ্টি ঘ্রাণে সব মিলিতে পুষ্পের মনে পড়ে সে কাল শ্বশুর বাড়ি এসেছে। আঁকড়ে ধরা মানুষটা তার শিমুল। পুষ্প ঘুমন্ত শিমুলকে দেখে, কি মায়া লাগছে। আচ্ছা, মায়ের উপমা দিতে মেয়েদের যদি মায়াবতী বলে, ছেলেদের কি বলে তার জানা নেই। পুষ্প শিমুলের কপালের অগোছালো চুল সরিয়ে কপালে চুমু খায়। শিমুল নড়ে চড়ে পুষ্পকে আরো টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। পুষ্পের ওঠা দরকার। উঠতে চাইলে শিমুলের ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ মেলে পুষ্পকে কাছে পেয়ে পুষ্পের গলায় মুখ গুজে বলে, উঠে যাচ্ছ কেন? আমার ঘুম শেষ হয়নি তো। আমি উঠে যাব, তুমি ঘুমাও। না, তোমাকে সাথে নিয়ে না ঘুমালে ঘুম হবে না। সবাই খারাপ বলবে। বলুক, নতুন বউ দেরিতে উঠবে, এটাই নিয়ম। এই নিয়মগুলো কি তুমি আবিষ্কার করেছো? শিমুল ঠোঁট টিপে মুচকি হাসে। বউ আমার, নিয়ম তা আমি আবিষ্কার করব। এত নড়াচড়া করো না তো। পুষ্প শান্ত হয়ে শুয়ে থাকে, কিন্তু শিমুল শান্ত থাকে না। দুষ্টমিতে পুষ্পকে মাতাল করে ছাড়ে। পুষ্প খিলখিল করে আসে। শিমুলের গভীর ছোঁয়ায় পুষ্প যখন চোখ বন্ধ করে আছে, তখনই দরজায় ধূপধাপ করে কেউ ধাক্কা দেয়। তারপর বাজখাই গলায় বলে, শিমুল, শিমুল রে, আরে তোর বউরে উঠায় দে। নতুন বউ কি এতক্ষণ ঘুমায়? লাজ শরম নাই? পুষ্প ঝটপট উঠে পড়ে, হাত দিয়ে গায়ের কাপড় টেনে টুনে ঠিক করে। তার হাত পা কাঁপছে। দ্রুত ছুটে গিয়ে দরজা খুলে পেশকারা দরজা থেকেই পুষ্পকে তীক্ষ্ণ চোখে দেখে। পুষ্প এমন চাহনি দেখে মাথা নিচু করে নেয়। পেশকারা পুষ্পের মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা না শুকনো। শুকনো দেখে বলল, কোন সময় ফজরের আজান দিয়েছে, এখনো গোসল করনি কেন? গোসল করার মতো তো কিছু হয়নি, তাই পুষ্প গোসল করেনি। কিন্তু সামনের অগ্নির মতো জ্বলন্ত নারীটাকে এই কথা বলার থেকে চুপ থাকাই শ্রেয়। পুষ্পকে চুপ থাকতে দেখে পেশকারা বেগম বলে, আমরা কাকপক্ষী জাগার আগেই গোসল সেরে নিতাম, তোমাদের মতো বেলাস ছিলাম না। গোসল ছাড়া যেন রুম থেকে বাহির না হও, নির্লজ্জ মেয়ে কোথাকার। তিনি তেরা চোখে তাকিয়ে চলে গেলে পুষ্প দরজা আটকে ফিরে আসে। তার চোখ টলমল করছে। প্রথম দিন সকালে যে এমনতর ছাড়ি খেতে হবে এই জন্য প্রস্তুত ছিল না পুষ্প। শিমুল তার বুবুর এমন কাজে হতভম্ব। পুষ্পের টলমলো চোখের দিকে তাকিয়ে উঠে বসে। খাটে বসেই পুষ্পের হাত ধরে তার কাছে বসায়। কি হলো? বুবু এভাবে বলল কেন? এটা বলতে বলতেই পুষ্পের চোখ দিয়ে পানি পড়ে যায়। শিমুল চোখের পানি মুছে দিয়ে পুষ্পকে সান্ত্বনা দেয়। আগের কালের মানুষদের সব মানে বেশি। হুম। পুষ্প, আমাদের বিয়েটা মা আর ভাইয়া ছাড়া কেউ মেনে নেয়নি। আমাকে দিয়ে তারা তাদের মনের ইচ্ছে পূরণ করতে পারেনি বিধায় তোমার উপর তাদের ক্ষোভ থাকবে। তারা কথা বলে নিজেদের রাগ দেখাবে। তুমি নিজে শক্ত থাকতে হবে। তাদের দেখিয়ে মোটেই কাঁদা যাবে না। কাঁদলেই তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে ওরা বেশি এমন করবে। তাই তোমার কি করতে হবে? তুমি নিজের মতো চলবে। কোনো সমস্যা হলে আমাকে বা মাকে বলবে। আর এদের জন্য চোখের পানি যেন আর না পড়তে দেখে। আমার বউয়ের চোখের পানি খুব দামি, ঠিক আছে? মানুষটা এত ভালো করে সব বোঝায় যে না বুঝে আর উপায় থাকে না। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপর ফ্রেশ হয়ে বাহিরে যায়। রাবেয়া পুষ্পকে দেখে ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো হেসে বলে, পুষ্প কিছু খাবে? পুষ্প ওনার দিকে তাকায়। এক পরিবারে কত ধরনের মানুষ। একজন ধানি লঙ্কা তো আরেকজন বরফ গলা পানি। সে মাথা নেড়ে না জানায়। পুলি তখন আটা আর রুটি বানাচ্ছে। শাশুড়ি বৌমাকে একসাথে বসে থাকতে দেখে পেশকারার সারা শরীর জ্বলে যায়। পুষ্পকে বলে, রুটি বানাতে পারো নাকি শুধু ছেলেদের মাথা খেতেই পারো?
এমন কথার উত্তর কি হতে পারে তা পুষ্পের জানা নেই। সে কি বলবে ভেবেও পেল না, মাথা নিচু করেই বসে থাকে। নতুন বউকে এমনভাবে কথা বলাতে রাবেয়া বিব্রত হয়, পরিস্থিতি সামলাতে বলে। আম্মা আজকে ফুলই বানাক। পুষ্প তো এখন সবসময় এখানেই থাকবে, পরে বানাতে পারবে। রাবেয়ার কথা শুনে পেশকারার মেজাজ খারাপ হয়ে যায়, দাঁতে দাঁত চেপে বলে। একদিনের বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে তর্ক করো? শওকত, কই তুই? দেখে যা তোর বউ কত বেড়েছে। আম্মা আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকেই এসেছে। তাতে কি? আমি এই বাড়িতে প্রথম দিন এসেই মশলা বেটে রান্না করেছিলাম, তোমাদের মতো এত নকশা করিনি। পুষ্পের কাছে অবস্থা সুবিধার লাগে না, কিন্তু সে তো রুটি বানাতেও পারে না। সাহস করে রাবেয়াকে বলল। মা আমি পারবো। এটা বলে উঠে রান্নাঘরে গিয়ে ফুলের হাত থেকে বেলুন নিয়ে রুটি বেলতে যায়। বাবার বাড়িতে কাজ না করা অদক্ষ পুষ্প গোল গোল রুটি বানাতে পারে না। যতই গোলগাল বানাতে যায় ততই তেরা বেঁকা হয়ে যায়। পেশকারা পাশেই দাঁড়িয়ে আছে, পুষ্পের বুকটা কাঁপে। পেশকারা কিছু বলার আগে রাবেয়া আসে। আম্মা আব্বা উঠেছে, আপনাকে ডাকি। পেশকারা রুটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যাবার পরে রাবেয়া ফুলকিকে দিয়েই রুটি বানিয়ে ফেলে। পুষ্প তার শাশুড়ির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভিজে ওঠে। রাবেয়া পুষ্পকে আবার ডাইনিং টেবিলে চেয়ারে বসে। আমার যখন বিয়ে হয় আমি খুব ছোট ছিলাম, কিছুই পারতাম না। সবাই ভুল ধরতে মুখিয়ে থাকতো, কেউ শিখিয়ে দিত না। অথচ আমাকে শিখিয়ে দিলেই আমি পারতাম। একসময় পড়তে পড়তে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মনে থেকে গেল। বুকে এখনো সব তাজা। আমি তোমাকে নিজ হাতে সব শিখাবো। আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার ছেলের বউ এমন কষ্ট পাক। এমন একটা ভালো শাশুড়ি পেয়ে পুষ্প মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানায়। রাবেয়া পুষ্পের জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। তখনই সুইটি আলু থালু বেশে ছুটে আসে, এসে পুষ্পের সামনে দাঁড়ায়। পুষ্প সুইটিকে দেখে বুঝতে পারে সুইটি মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। সুইটি কিছু না বলে পুষ্পের চুলে হাত দেয়। চুল ভিজা এটা বুঝতে পেরে বলে। তোমার চুল ভিজা কেন? এমন উদ্ভট প্রশ্নের উত্তর কি হতে পারে পুষ্প ভেবে পায় না। তখনই শিমুল আসে, পুষ্পের পাশের চেয়ারটা টেনে তাতে বসে বলে। চুল ভিজানোর কাজ করেছে, তাই চুল ভেজা। তোর কোনো সমস্যা? শিমুলের দিকে চোখ কটমট করে তাকিয়ে সুইটি আবারও রুমে চলে যায়। যদিও রীতিমতো 2.5 দিন পরে মেয়ে আবার বাবার বাড়ি যাওয়ার কথা থাকে, কিন্তু মনির বর আবার ঢাকা চলে যাবে বিদায় আজকে পুষ্পকে নিতে আসবে। পুষ্পের বাবার বাড়ির লোক আসবে। পুষ্পের সে কি খুশি, শাশুড়িকে হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। দুপুরের দিকে মিজান শেখ, মুন্নি আর মনির বর আসে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। খাওয়ার সময় হলে শওকত বা মজিব হাওলাদার কাউকে টেবিলে আনা যায় না। শিমুল নিজেই সবাইকে সাদর করে খাবার বেড়ে দেয়। মিজান শেখ বারবার জিজ্ঞাসা করেছিল মজিব আর শওকত হাওলাদারের কথা। শিমুল বলল। আপনি শুরু করেন। আব্বার দাদা একটা কাজে বাইরে গেছে, আসতে দেরি হবে। পুষ্পের চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর বাড়িতেই আছে। পুষ্পের বাবার সাথে বসে এত লুকোচুরি। বিকেলে পুষ্প আর শিমুল মিজান শেখের সাথে তাদের বাড়িতে যায়। পুষ্প অবাক হয়ে তার আব্বা আম্মার কার্যক্রম দেখে। যে শিমুলের নাম শুনলে পুষ্পকে মারা হতো, সেই শিমুলকে কত আদর যত্ন করা হচ্ছে। রোকসানা কিছুক্ষণ পরে পরে এটা সেটা এনে দিচ্ছে। পুষ্প চুপচাপ সব দেখে আর ভাবে, বাবা মায়ের কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন জ্বালাতো। আর এখন একটু কষ্ট হলেও শিমুলকে পেয়েছে। তার মা বাবাও কি সুন্দর শিমুলকে জামাই আদর করছে। পুষ্প মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। পলাশ বেহায়ার মতো নিধির পিছু পিছু ঘুরছে। নিধি পলাশকে দেখেও দেখছে না। সবার সাথে হেসে কথা বললেও পলাশকে এড়িয়ে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়াটাই পলাশের সহ্য হচ্ছে না। বারবার নিধিকে দেখছে। নিধি যেহেতু একসময় এই কলেজের স্টুডেন্ট, তাই সব শিক্ষকই নিধির প্রতি সদয়। ক্লাস গ্যাপে পলাশ অফিস রুমে আসে, তখন নিধিরও গ্যাপ ছিল। নিধিকে একা পেয়ে পলাশ সোজা নিধির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিধি মাথা তুলে তাকায়, তারপর আবারও চোখ নামিয়ে নেয়। পলাশ ডাকে। নিধি। নিধি কথা বলে না। তা দেখে পলাশ হাঁটু মুড়ে নিচে বসে। একটু কথা বললে কি হয়, পলাশ তো এতটা খারাপ না। নিধি, একটু কথা বলো। পলাশের এমন কাজে নিধি অপ্রস্তুত হয়ে যায়। তাদের প্রেম চলাকালীন প্রেমের কথা কলেজে কেউ জানতে পারেনি। এখন হঠাৎ করে পলাশের এমন কাজে কেউ দেখে নিলে নিধিরই সমস্যা। তাই সে আস্তে করে বলে। নিধি উঠে চলে যেতে নিলে পলাশ আরো কিছু বলতে চায়। নিধি থামিয়ে বলে। নিধি উঠে চলে যায়। পলাশ অসহায় হয়ে উঠে দাঁড়ায়। নিধির প্রতিটা কথা পলাশের বুকে এসে লেগেছে। সে ভীতু।
পলাশ চুপচাপ নিজের টেবিলে গিয়ে বসে। টেবিলের উপর মাথাটা রেখে চুপচাপ শুয়ে থাকে। এত এত কষ্টের মাঝে পলাশের শরীরটা আর বয়ে বেড়াতে ইচ্ছে করে না। তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়ে গেছে, এখন যোগাযোগ রাখলে নিধির সংসার ভাঙতে তিনি দুবার ভাববে না। তারপরেও পলাশ লুকিয়ে নিধির বাবার ঠিকানায় গিয়েছিল। ওখানে গিয়ে কাউকে পায়নি। নিধির কোথায় বিয়ে হয়েছে সেই খবরও পায়নি। এক বুক হাহাকার নিয়ে ফিরে এসেছে। কিছুক্ষণ পরেই কলেজ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। মনে মনে প্রার্থনা করে আল্লাহ যাতে বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মরে যেতাম এটাই ভালো হতো। এর পরের দিন শিমুল আর পুষ্প বাড়িতে ফিরে আসে। শিমুলের জরুরি কাজ আছে বিধায় তাড়াতাড়ি ফিরে আসা। পুষ্প রাবেয়া বেগমের কাছে গিয়ে বসে থাকে। নিজের মাকে ছেড়ে এসেছে রাবেয়ার কাছে, আসলেই মায়ের মতোই ঘ্রাণ পাওয়া যায়। দুজনে কথা বলতে বলতে অনেক সময় কাটায়। রাতের 9টার সময় পুষ্প তার রুমে আসে। শিমুল বিকেলে বেরিয়েছে, এখনো আসেনি। পুষ্পের চোখগুলো শুধু শিমুলকেই খুঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ। পুষ্প এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নেয়। খুলে দেখে একটা কালো শাড়ি, সাথে একটা চিরকুট। পুষ্প চিরকুটটা হাতে নিয়ে পড়া শুরু করে। প্রণয়িনী, আমি যে বিষ, ব্যথায় পাগল হয়ে যাচ্ছে, তোমার চোখে পড়ে না? প্রণয়িনী, আমার তৃষ্ণার্ত চোখের নেশা কি তোমায় কাবু করতে পারছে না? প্রণয়িনী, এই জন্ম উপোস পাগল প্রেমিকের খরা লেগে মরে যাওয়া শিমুল গাছে একটু উষ্ণ ছোঁয়া দেওয়া যায় না? প্রণয়িনী, তুমি কি আমার মতো তৃষ্ণায় ছটফট করো? খুব আপন করে নেওয়ার ইচ্ছা জাগে না? প্রণয়িনী, তুমি চাইলে আমরা শিমুল ফুল ফোটাতে পারি। আমাকে দেখো, আমি খুব করে চাইছি তোমাতে ডুবে যেতে। তুমি কি আমায় ডুবতে চাও? এই শাড়িটা পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। এতে আপনার অতি বাধ্যগত স্বামী শিমুল। এই সামান্য চিরকুট পরে পুষ্পের মনটা অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায়। লজ্জায় শরীরে শিহরণ বয়ে যায়। কালো শাড়িটা হাতে নিয়ে রেডি হতে ছুটে। আজকের মনের সবটা রং মিশিয়ে সাজবে। রাত 11টার দিকে শিমুল রুমে আসে। পুরো রুম অন্ধকারে লেপ্টে আছে। শিমুল লাইট জ্বালিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে কালো শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। শিমুল আলতো পায়ে এগিয়ে যায়। পুষ্পকে নিজের করে দেওয়ার জন্য মনে মনে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পুষ্প হাত ধরে বলল, আমার বউকে অনেক সুন্দর লাগছে তো। শিমুলের এমন প্রশংসায় পুষ্প মিহিয়ে যায়। বুকের পাখি উল্টাপাল্টা ডানা ঝাপটে বেরিয়ে যেতে চায়। শিমুলের নিঃশ্বাসের গরম তাপে পুষ্প চোখ বন্ধ করে নেয়। মাথা নেড়ে বলল, মিথ্যা কথা। সত্যি এত সুন্দর লাগছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পুষ্প না মাথা নিচু করে লাজুক হাসে। পুষ্পের লাজুক হাসির দিকে তাকিয়ে শিমুলও হাসে। তারপর শিমুল পুষ্পকে কোলে তুলে নেয়। ফিসফিস করে বলে, আজকে রাতে আমি ভীষণ খারাপ হতে চাই। আজকে না হয় শিমুল ফুল ফুটুক। পুষ্প প্রতিউত্তরে শিমুলের গলা আঁকড়ে ধরে। প্রণয়ের ছোঁয়ায় সেও যে জর্জরিত, কাতর। পুষ্পকে কোলে নিয়ে শিমুল আলতো গলায় গেয়ে ওঠে, তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন, শত বাধা ডিঙায় পাইছ তুমি মনের মতো মন। আমার মনের জোৎসটা আমি কাউকে দেব না। তোমায় গাইতে রাখছি মনের মাঝে, নিচেও ছাড়ো না। পুষ্প মুগ্ধ হয়ে শিমুলের গলার গান শুনে। শিমুলের বুকে মাথা রেখে শিমুলের বুকের উথাল পাতাল ঠিক টের পাচ্ছে। পুষ্প মাথা নিচু করে শিমুলের বুকের কাছে গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল হেঁটে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্পকে লজ্জা পেতে দেখে তার খুব ভালো লাগছে। পুষ্পের নরম মনের ভয়ানক তাপে শিমুল তখন ছন্নছাড়া। আদরে চোখ দিয়ে পুষ্পকে দেখে, যে চোখের দৃষ্টি পুষ্পের শরীরে শিহরণ জাগাতে সক্ষম। শিমুল পুষ্পের চোখের দিকে তাকিয়ে আছে। পুষ্প তাকাতে পারে না। হাত দিয়ে শিমুলের মুখ অন্যদিকে ফেরাতে চাইলে শিমুল হাত ধরে বলে, কি? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল পুষ্পের নরম গালে তার দাড়িযুক্ত গাল ঘষে জড়ানো গলায় বলে, কি না? না। শিমুল মুচকি হাসে। পুষ্পের গালে হাত বুলিয়ে দিলে পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। না না, ভাঙে না, শিমুল নিজেই ভেঙে দেয়। নিষিদ্ধ ইচ্ছাদের পাখা মেলে উঠতে দেয়। নিজেই ডুবে যায় পুষ্পতে। পুষ্প শিমুলের পাগল করা ছোঁয়ায় দিশে হারায়। শিমুল তখন পুষ্পকে নতুন রূপে আবিষ্কার করতে ব্যস্ত। নিজের সবটা ভালোবাসা উজাড় করে পুষ্পকে নতুন রূপে রাঙিয়ে তুলতে সে কি চেষ্টা। নিজেকে নতুন রূপে পুষ্পের সামনে নিয়ে এলো। পুষ্প অবাক হয়ে শিমুলের পাগলামো দেখে। শিমুল আজ সত্যিই পাগল। পাগলামো আজ সীমাহীন।
পুষ্পের কাপ কিছু বলতে চেয়েও বলা হয় না। শিমুলের আধো আধো পাগলের প্রলাপ শুনে পুষ্প লজ্জায় মুখ লুকায়। ফিস ফিস করে শিমুলকে বলে। না প্লিজ না। শিমুল পুষ্পের কথা শুনে না। সে নিজের আধিপত্য প্রসার ঘটাতে ব্যস্ত। তার নিঃশ্বাস তখন রুমের পরিবেশ অশান্ত করে দিচ্ছে। শুধু নিঃশ্বাসই রুম অশান্ত করে না, শিমুলের মুখের জড়ানো গলায় পাগল করা কথাগুলো পুষ্পকে অশান্ত করে দেয়। পুষ্পের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল শান্ত বাচ্চার মতো শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শিমুল নিভু নিভু গলায় পুষ্পকে বলে। কি খবর পুষ্পরানী? শিমুলের এমন কথায় পুষ্প চোখ খুলে তাকায়। শিমুলের চুলে হাত রেখে বলে। আপনি ভীষণ খারাপ মানুষ। তাই নাকি? ভীষণ খারাপ। আচ্ছা, আসলেই খারাপ। প্রতিটা পুরুষই তার ব্যক্তিগত নারীর সান্নিধ্যে আসলে খারাপ হয়ে যায়। এত খারাপ হতে হয় না। হয়তো চৈত্রের খরায় মরে যাওয়া গাছে ফুল ফুটেছে, শিমুল ফুল। শিমুলের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে বলে। আর একটাও বাজে কথা বলবেন না। আরে বাজে কথা কি? আর এইভাবে আপনি আপনি করছে কেন? প্রমোশন থেকে ডিমোশন করে দিলে ব্যাপার কি? পুষ্প কথা বলে না, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ আর শিমুলকে দেখানো যাবে না। শুধু শিমুল কেন, অন্য কাউকে দেখানো যাবে না। সারা অঙ্গে শিমুল লেপ্টে গেছে, অন্য কেউ দেখলেই বুঝে যাবে। শিমুল কিছুক্ষণ পুষ্পকে দেখে বলে। এজন্যই বলি তোমার নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখার দরকার ছিল। পুষ্পর নিজেকে কেমন পূর্ণ পূর্ণ লাগে। সুখে চোখে পানি চলে আসে। সে টলমলো চোখে শিমুলকে দেখে। শিমুল সেদিকে তাকিয়ে আস্তে করে বলে। আমি খুব সরি ফুলরানী। পুষ্প শিমুলের বুকে হাত রাখে। শিমুলের মুখে হাসি দেখে পুষ্পের মনটা ভরে যায়। শিমুলের কানে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে। তুমি এত পাগল কেন? তোমার বর্জা, এর জন্য। হুম। তুমি যে আমার সুখের রানী তা জানো? পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে বলে। আগে জানতাম না, এখন তোমার সুখী চেহারা দেখে কিছুটা উপলব্ধি হচ্ছে। কিছু না, আমার সব সুখ আল্লাহ তোমার মাঝে দিয়েছে। তোমাকে পেয়ে আমি পূর্ণ। তোমাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পুষ্প কিছু বলে না। শিমুলের আদল বুকে চুপচাপ শুয়ে থাকে। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে দুজনের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন, একজন আরেকজনের সুখের খোরাক। পুষ্প তার ফুসফুস ভরে শিমুলের ঘ্রাণ নেয়। ভোর সকালে পুষ্প উঠে যায়। বিছানায় শিমুল বেঘরে ঘুমোচ্ছে। শিমুলের দিকে তাকিয়ে পুষ্পের রাতের দৃশ্য চোখে ভেসে ওঠে। লাজুক হেসে ওয়াশরুমে ছুটে ফ্রেশ হয়ে নামাজ পড়ে। মোনাজাতে সবার আগে শিমুলের জন্য দোয়া আসে। এমন স্বামী দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষ করে আবার বিছানায় শুয়ে থাকে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। যে কোনো সময় শিমুল জেগে যাবে। পুষ্প এই লোকের সামনে পড়তে চায় না। ধীর পায়ে হেঁটে দরজা খুলে বেরিয়ে যায়। ফুলি তখন রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। পুষ্পকে দেখে হাসে। এই ফুলি মেয়েটাকে পুষ্পের পছন্দ হয়েছে, খুবই দিল খোলা। দুজনে এটা সেটা বলতে বলতে নাস্তা রেডি করে। রাবেয়া এসে পুষ্পকে দেখে খুশি হয়। পুষ্পের মাথায় হাত বুলিয়ে বলে। তোমার এত সকালে উঠতে হবে না। প্রথম প্রথম একটু দেরি করে উঠলেও আমি বকা দিব না। পেশকারা এসে কথাটা শুনে নেয়। কোন নবাবজাদি বিয়ে করিয়ে এনেছো যে দেরি করে উঠবে? আম্মা, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার আম্মা কি কোনো তাবিজ টাবিজ দিয়েছে নাকি? সকালের নাস্তার সাথে মিলিয়ে দেওয়ার ধান্দায় আছো? পুষ্প অবাক হয়ে বলল। তাবিজ? কেন, তাবিজ চিনো না? তাবিজ করে শিমুলকে যেভাবে পাগল করেছো। পুষ্প অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। রাবেয়া তার শাশুড়িকে এটা সেটা বলে থামায়। পেশকারা গিজগিজ করতে করতে চলে যায়। কলেজ যাওয়ার পথেই দেখে নিধি রেস্টরুমে বসে আছে। উকি দিয়ে দেখলো আর কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে দরজা আটকে দেয়। হঠাৎ করে পলাশ আসাতেই নিধি চমকে তাকায়। পলাশ এসে সোজা নিধির দুপা আঁকড়ে ধরে। নিধি, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু এভাবে কথা না বলে কষ্ট দিও না। আমার সহ্য হয় না, প্লিজ। নিধির বুকের তোলপাড় পলাশ দেখে না। তার বুকের রক্তক্ষরণ কারো চোখে পড়ে না। অসাধারণ ব্যক্তিত্বের পলাশের এমন ভেঙে পড়া দেখে নিধি অবাক হয়। হাত দিয়ে জোর করে পলাশের বাঁধন থেকে মুক্ত হয়। কি করছেন? মাথা ঠিক আছে? কথা বলো, যা ইচ্ছা তাই বলো, কিন্তু এভাবে চুপ থেকো না। কথা বললে কি হবে? সব কি আগের মতো হবে? আমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? পলাশ চুপ করে নিধিকে দেখে। নিধি আবারও বলে।
কিছুই আর আগের মতো হবে না, আর আপনিও আমার সামনে এভাবে আসবেন না। চলে যান, আর বিরক্ত করলে আমি কলেজ থেকে চলে যাব। পলাশ ছলছল চোখে নিধিকে দেখে, তার জন্য চলে যাবে। উঠে দাঁড়িয়ে বলল, আর কথা বলতে আসবো না, বেশি সমস্যা হলে বলো, চাকরি ছেড়ে দিব। সে আস্তে করে বেরিয়ে আসতে গেলে নিধি তার হাত ধরে আটকায়। পলাশ কিছু বুঝে ওঠার আগে নিধি পলাশের বুকে ঝাঁপিয়ে পড়ে, ফিসফিস করে বলে, আমি আর সইতে পারছি না পলাশ, বুকে প্রচণ্ড ব্যথা করে, এই যন্ত্রণায় মরে যাচ্ছি। আমাকে প্লিজ মুক্তি দাও, বাঁচতে দাও। পলাশ নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চায়। অন্যের বউ বুকে নেওয়া পাপ, সেটা পলাশ জানে। তবু আজকে সে পাপ করতেই রাজি। অনেক বছর ধরে যার ছোঁয়া পেতে মন উচ্চাটন করে, তার ছোঁয়া পেয়ে পলাশের নাকের পাটা ফুলে, চোখ দিয়ে পানি পড়ে। নিধির ঘাড়ে মুখ লুকি নিধির মতো করেই ফিসফিস করে বলে, আর জ্বালাবো না, জীবনের তরে মুক্তি দিলাম। শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পকে পায় না, মনে মনে হাসে। পুষ্প যে লজ্জায় কাছে আসছে না, এটা বেশ বুঝতে পারছে। তারপরও গলা উঁচিয়ে পুষ্পের নাম ধরে ডাকে। পুষ্প তখন সোফায় বসে তার শাশুড়ি মায়ের মাথায় তেল দিচ্ছিল। ফুলিকে বলে, ফরি, তোমার ভাইয়া কেন ডাকে? দেখে আসো তো। ফুলি দৌড়ে যায়। পায়ের শব্দ শুনে শিমুল ভাবে পুষ্প এসেছে। হাসি হাসি মুখেই তাকিয়ে দেখে ফুলি দাঁড়িয়ে আছে। ভাইজান, কিছু লাগবো? শিমুল হাসি হাসি মুখে নিমিষে গম্ভীর করে বলে, চা লাগবে। আচ্ছা। শিমুল দরজা থেকে উকি দিয়ে দেখে পুষ্প তার মায়ের মাথায় তেল দিচ্ছে। ফুলি চা নিয়ে আসে। তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। ফুলি গিয়ে বলে, ভাবি, ভাইয়া ডাকে, জলদি যান। রাবেয়া মুচকি হেসে উঠে যায়। মাথার চুল হাত খোবা করতে করতে বলে, আমি রুমে যাই, একটু কাজ আছে। শিমুল কেন ডাকে দেখো গিয়ে। শাশুড়ি যে বুঝতে পেরেই চলে গেছে এটা দেখে পুষ্প লজ্জা পায়। আস্তে আস্তে রুমের দিকে আগায়। শিমুল পুষ্পকে দেখে হাসে, এগিয়ে আসে, কাছে দাঁড়ায়। কইছিলেন ম্যাম? এইখানেই। সব ঠিকঠাক? পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। সত্যি? পুষ্প আস্তে করে বলে, জি। শিমুল পুষ্পকে নিয়ে বিছানার এক কোনায় বসে। তুমি ভালো আছো? পুষ্প শিমুলের দিকে তাকায়, মাথা নেড়ে বলে, ভালো। শিমুল বিছানায় হেলান দিয়ে বসে। পুষ্পের লজ্জা লজ্জা চেহারার দিকে তাকিয়ে তাকে আরোই লজ্জা দিতে বলে, পুষ্প, কাল রাতে কি হয়েছিল? আমি ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে? শিমুলের এমন কথা শুনে পুষ্প চোখ জোড়া বড় করে তাকায়। রাতে কিছু হয়নি, আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শিমুল হাত দিয়ে মাথার চুল টেনে ধরে বলে। ওই শিমুল ফুলটুল নাকি? পুষ্প শিমুলের মুখের কথা না শুনে রুম থেকে চলে যায়। এই ছেলে তাকে মেরেই ফেলবে। নিধি পলাশের বুক থেকে মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশের চোখ ভিজা, মাথা নিচু করেই বলে, আর জ্বালাবো না নিধি, তুমি তোমার মতেই থেকো। নিধি হাত দিয়ে তার মুখ চেপে ধরে। বুকটা এত পুড়ছে যে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নিধি আস্তে করে ডাকে, পলাশ। পলাশ নিধির চোখে চোখ রাখে। কাজল কালো চোখ ভিজা। নিধির কান্না পলাশের সহ্য হয় না। নিধি পলাশের ঠোঁটের কাঁপন, চোখের কাতরতায় স্পষ্ট দেখতে পায় শুদ্ধ ভালোবাসার ছাপ। পলাশের চোখের পানি মুছে বলে, এত ভালো কেন? পলাশ শুকনো ঠোঁট ভিজে বলে, আমি ভালো না নিধি, ভালো হলে তোমাকে নিজের করে রাখতে পারতাম, আমি তা পারিনি। আমি ব্যর্থ প্রেমিক। নিধি পলাশের কষ্টে ভরা মুখের দিকে তাকিয়ে বলে, মুক্তি দিয়ে দিয়েছো? পলাশ নাক টেনে বলে, তুমি তো তাই চাইলে, মুক্তি চাও না? আমি কি চাই তুমি সেটাই কখনো বোঝোনি। পলাশ নিধির হাত ধরে বলে। উত্তর দিতে চাও? নিধির আবারও ইচ্ছে করে পলাশের বুকে যেতে, কিন্তু নিধি মায়া বাড়াতে চায় না। মাথা নিচু করে ব্যাগ হাতে নেয়। নিধি চলে যেতে নিলে পলাশ তার হাত আঁকড়ে ধরে। সরি, উত্তর দিয়ে যাও। নিধি উত্তর দেয় না, পলাশের মুখে হাত বুলিয়ে বলে, বিয়ে করনি কেন? পলাশ ঠোঁটে লিয়ে হালকা হাসে। নিধির মতো কাউকে পাইনি। পেলে বিয়ে করতে? পাবো কিভাবে? নিধি তো একজনই। নিধির ভেতরটা সুখ সুখ ব্যথায় কেঁদে উঠে। মাথা নিচু করে বলে, সারা জীবন কি একাই কাটাবে? পলাশ নিভু গলায় বলে। জানি না। নিধি আরো কিছু বলে না, পলাশই বলে, তোমার বর কই থাকে? এখানেই না কে? পলাশের প্রশ্নে নিধি পলাশের চোখে তাকায়। বোকা ছেলেটাকে ছেড়ে অন্য কাউকে স্বামী হিসেবে মানা সম্ভব না, তাই কাউকে বর বানানো হয়নি।
নিধি দরজা ঠেলে বেরিয়ে যায়। পলাশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাটার অর্থ বুঝে নেয়। বুঝতে পেরে বুকের কাঁপন বাড়ে, মুখে খেলে যায় এক আকাশ পরিমাণ খুশির ঝিলিক। সম্ভাবনার পথের সূক্ষ্ম ছিদ্র দেখে চোখের তারা চিকচিক করে ওঠে। দ্রুত পায়ে নিধির পিছু যায়। নিধি ততক্ষণে ক্লাসে চলে গেছে। পলাশের বুক শুকিয়ে কাটকাট হয়ে যায়। নিধি কি বিয়ে করেনি? কিন্তু নিধির তো বিয়ে হয়েছিল। সারাটা সকাল পুষ্প তার শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করেছে। শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। বারবার বিছানায় যেতে ইচ্ছে করলেও লজ্জায় শিমুলের সামনে যায়নি। শিমুল অনেকবার ঘরে এসে ঘুরেছে। কয়েকবার পুষ্প চোখে চোখ পড়তে রুমে যাওয়ার জন্য ইশারাও করেছে, কিন্তু পুষ্প যায়নি। শিমুল বারবার এসেছে, পুষ্প ভুল করেও শিমুলের দিকে তাকায়নি। দুপুরে সবাই খাওয়ার পরে পুষ্প রান্নাঘরে টুকটাক এটা সেটা ধোয়ার বাহানায় রান্নাঘরেই থাকে। রাবেয়া সকাল থেকে ব্যাপারটা খেয়াল করেছে। পুষ্প সেই সকালে রান্নাঘরে এসেছে, এখনোই ঘরে যাচ্ছে না। শিমুল যে বারবার এটা সেটার বাহানায় পুষ্পের কাছেই আসছে, এটা রাবেয়া চোখে পড়েছে। রাবেয়ার একটা অভ্যাস হলো, দুপুরে একটু না ঘুমালে শরীর খারাপ লাগে। উনি রুমে যাওয়ার আগে পুষ্পকে বলে, পুষ্প রুমে যাও, শিমুলের কিছু লাগে কিনা দেখো। পুষ্প আস্তে ধীরে রুমে যায়। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকায়। শিমুল অন্য পাশে ফিরে শুয়ে আছে। পুষ্প চুপচাপ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় অন্য কারো উপস্থিতি টের পেয়ে শিমুল তার দিকে ফিরে তাকায়। দেখে পুষ্প আবার আগের মতো করেই শুয়ে পড়ে। পুষ্প অবাক হয়ে লক্ষ্য করে শিমুলের মুখে অভিমানের গাঢ় আস্তরণের প্রলেপ। ছেলেটা কি অভিমান করেছে? কেন? পুষ্প আর কাছে আসেনি বলে? পুষ্প কিছুক্ষণ শিমুলের পিঠের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শিমুলের নড়চড় নেই। পুষ্প হাত দিয়ে শিমুলের পিঠে চিমটি দেয়, খোঁচা দেয়। শিমুল শক্ত হয়ে পড়ে থাকে। পুষ্প পেছন থেকে জড়িয়ে ধরে। আমার পাগলটা কি রাগ করেছে? শিমুল কথা বলে না। পুষ্প আবারও বলে, সরি, এই যে চলে এসেছি। শিমুল এমনভাবে শুয়ে আছে যে পুষ্পের পক্ষে নাড়ানো সম্ভব না। কোনোভাবেই পুষ্প শিমুলকে তার দিকে ফেরাতে পারে না। অগত্যা শিমুলের সামনে গিয়ে শুয়ে পড়ে। শিমুলের শক্ত করে রাখা হাত সরিয়ে শিমুলকে যায়, এতেও কোনো হেলদোল নেই। পুষ্প শিমুলের মুখের দিকে তাকায়। ছেলের অভিমান করলে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখেনি। দেখবে কি করে? কোনো ছেলে তো আর তার সাথে অভিমান করেনি। পুষ্প হাত বাড়িয়ে শিমুলের গাল ঠোঁট ছুঁয়ে দেয়। কথা বলবে না? শিমুলকে রাগাতে বলল। শিমুল ভাই, ও শিমুল ভাই। পুষ্প আশা নিয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। নিশ্চুপতা দেখে পুষ্প ইঁদুরের মতো চিকন দাঁত দিয়ে শিমুলের ফর্সা গলায় কামড়ে দেয়। শিমুল এবার নড়ে চড়ে আক্রমণকারীর দিকে তাকায়, কিন্তু কথা বলে না। পুষ্পের এবার রাগ হয়। রুমে আসেনি বলে এত অভিমান? কেন আসেনি একটু বোঝার দরকার ছিল না? পুষ্পের যে লজ্জা লেগেছে সেটা বুঝলো না। কেমন তক করে অভিমানের বহর নিয়ে ঘুরছে। অকারণেই পুষ্পের চোখে পানি এসে জমে। শিমুলের বাহু থেকে উঠে নিতে চাইলে শিমুল আটকায়, টেনে আবার আগের জায়গায় শুয়ে বলে। কই যাও? পুষ্প মুখ নামিয়ে বলে, যেখানে ইচ্ছা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাও। পুষ্প আবারও উঠতে যায়। শিমুলের বলিষ্ঠ হাত থেকে নিজের হাত জোরাজোরি করে ছাড়াতে ছাড়াতে বলে, পারবো না। আমার অভিমান ভাঙাতে এসে নিজে অভিমান করে ফেলেছ। পুষ্প আর কথা বলে না। শিমুল পুষ্পকে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে সুড়সুড়ি দেয়। রাগ ভুলে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল আদর আদর গলায় বলে, কত কষ্ট করে বউকে কাছে নিয়ে আসলাম, আর বউ কিনা আমাকে একা রেখে পালিয়ে বেড়ায়। এটা কি ঠিক কাজ? ঠিক কাজ। ঠিক কাজ না সুন্দরী। এই বুকের জ্বলন যদি দেখতে, তাহলে পালাতে না, বুকেই লুকাতে। শিমুল হাতের তালুতে মাথা রেখে বলে। সারাদিন আসলে না কেন? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুলের কোকড়া চুল গুছিয়ে দেয়। সারাদিন কাজ করছিলাম। কাজ নাকি আমার থেকে লুকিয়ে থাকার ধান্দা? তুমি বেশি বুঝছো। তা বুঝছে, আর বেশি না বুঝলে সুন্দরীকে আটকাবে কি করে? পুষ্প শিমুলের বুকে মাথা লুকায়। শিমুল ফিসফিস করে বলে, এত জ্বালাও কেন? পুষ্প কথা বলে না। শিমুল চাতক পাখির মতো পুষ্পকে দেখে। খোঁচা খোঁচা দাড়ি দিয়ে পুষ্পকে ছুঁয়ে দেয়। নরম গালে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘষে দেয়। শিমুল যখন পুষ্পের নরম ঠোঁটে স্বর্গীয় সুখের অতলে ডুবে যাচ্ছে, তখনই দরজায় ধাক্কিয়ে কেউ ডাকে। পুষ্প ছটফট করে উঠে নিতে চাইলে শিমুল উঠতে দেয় না। শক্ত করে আঁকড়ে ধরে বলে, এখন না, পরে প্লিজ। পুষ্প এই বাড়ির সবাইকে জমের মতো ভয় পায়। দরজা খুলতে দেরি হলে যদি আবার কিছু বলে, শিমুলের দিকে তাকিয়ে বলে, না গেলে খারাপ বলবে, শুনে আসি। শিমুল বাচ্চাদের মতো জেদ করে বলে। না। পুষ্প জোর করে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলেই দেখে পেশকারা সুইটি দাঁড়িয়ে আছে।
পুষ্পকে দেখে পেশকারা বলে। আমার মাথায় তেল দিয়ে উকুন খুলে দিবা। আসো। পুষ্প পেছন ফিরে দেখে শিমুল অসহায় চোখেই তাকিয়ে আছে। পুষ্প না করে না, নতুন বউ হয়ে কথা অমান্য করা ঠিক না। পেশকারার সাথেই বেরিয়ে যায়। পেশকারা প্রথমে মাথায় তেল দেয়। সুইটি এসে বলে তার হাতে নেল পলিশ দিয়ে দিতে। পুষ্প চুপচাপ দিয়ে দেয়। তারপর পেশকারা মাথায় উকুন দেখতে বলে। পুষ্প সারা মাথা ঘেটে একটা উকুন পায় না। ভয়ে ভয়ে বলে। বুবুর মাথায় তো উকুন নেই। পেশকারা তেতে উঠে বলে। মন দিয়া দেখো, উকুনের চুলকানিতে জীবন যায় যায় অবস্থা। পুষ্প আসরের আজান পর্যন্ত পেশকারার মাথায় উকুন খুঁজে, কিন্তু একটাও উকুন পায় না। তখনই শিমুল রুম থেকে বেরিয়ে আসে। কালো ট্রাউজার, কালো গেঞ্জি পরে, থমথমে মুখে ধূপধাপ পা ফেলে পুষ্পের সামনে দিয়ে বেরিয়ে যায়। শিমুলের এমন চেহারা দেখে পুষ্পের মন খারাপ হয়। বেচারি সারাদিন পুষ্পের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করেছে। এখন যাও একটু পেয়েছিল, বুবুর জন্য তা হলো না। শিমুল বাইকে স্টার্ট দেওয়ার সাথে সাথে পেশকারা আর সুইটি উঠে দাঁড়ায়। পেশকারার মাথার চুল হাত দিয়ে ঝেড়ে বলে। অনেক উকুন খুলেছ, যাও রুমে যাও। তারপর দুজনেই মুচকি হাসতে হাসতে চলে যায়। পুষ্পর রুমে এসে দরজা আটকে বিছানায় পা তুলে বসায়। পেশকার আর সুইটি যে তাকে শিমুলের থেকে দূরে রাখতে এতক্ষণ আটকে রেখেছিল, এটা বেশ বুঝতে পারছে। শিমুলের অসহায় চাহনির কথা মনে হয় পুষ্প ডুকরে কেঁদে ওঠে। পলাশ নিধির ভাড়া বাসায় এসেছে। 2 রুম নিয়ে নিধি কলেজ পাড়ায় ভাড়া থাকে। আজকে একটা ক্লাস করেই বাসায় চলে এসেছে। পলাশ প্রিন্সিপাল স্যারকে নিধির কথা জিজ্ঞেস করাতে উনি জানালেন নিধি অসুস্থতা বোধ করাতে বাসায় চলে গেছে। নিধি তখনের বলা কথাটা পলাশের গলায় কাটার মতো আটকে আছে। সাহস করে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করে। নিধি কি ফ্যামিলি নিয়ে থাকে? প্রিন্সিপাল হেসেই বলে। নিধি তো বিয়ে করেনি, আর বাবা মা নেই, কলেজ পাড়ায় ভাড়ার বাসায় থাকে একা। পলাশ চমকে যায়। সত্যিই নিধি বিয়ে করেনি। প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে তখনই চলে আসে। তার বুকটো শুকনো মরুভূমির মতো খাকা করে। নিধিরও কি এমন মনে হয়? পলাশ দরজায় নক করে দাঁড়িয়ে থাকে। নিধির আজকে এত কান্না পাচ্ছে যে কোনোভাবে নিজেকে আটকাতে পারছে না। বাচ্চাদের মতো শব্দ করে কাঁদছে। ছেলেটা তাকে এত ভালোবাসে, কিন্তু দুজনের মাঝে কত বাধা। নিধির ইচ্ছে করে পলাশের বুকে একটা রাত শান্তিতে ঘুমোতে। কতদিন হয়ে গেছে নিধি ঘুমায় না। দরজা নক করার শব্দ শুনে নিধি মাথা তুলে তাকায়। কান্নার কারণে নিধির মুখের অবস্থা খারাপ। বেসিংয়ের সামনে দাঁড়িয়ে হাত ভরে মুখে পানি দেয়। তার কাছে কেউ আসার কথা না ভাবলো বাড়িওয়ালা এসেছে। নিধি ওড়না গায়ে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে পলাশ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পলাশ চোখ ভরে সাদা 3 পিস পরা উজ্জ্বল শ্যামলা গড়নের মেয়েটাকে দেখে। মুখের দিকে তাকিয়ে পলাশের কপাল কুঁচকে যায়। বুঝতে পারে এই ডাগর চোখ থেকে পানি ঝরেছে। কাঁদছো কেন? হঠাৎ পলাশের আগমন নিধির হজম হয় না। পলাশের হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে বলে। চোখ আছে তাই কেঁদেছি। তুমি এসেছো কেন? পলাশ গম্ভীর গলায় বলে। পা আছে তাই এসেছি। ভালো করেছো, এখন চলে যাও। নিধি পলাশকে বের করতে চাইলে পলাশ নিধিকে দরজায় চেপে ধরে। বিয়ে করোনি কেন? ইচ্ছে করেনি তাই। নিধি ছাড়ানোর জন্য জোরাজোরি করে। পলাশ নিধির কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলে। সত্যি করে বলবে, আমার জন্য কি বুকটা একটুও পুড়ে না? নিধি কিছুই বলে না। কাজল কালো ডাগর ডাগর চোখ মেলে পলাশের দিকে তাকিয়ে থাকে। পলাশ আবারও বলে। আমি কত রাত ঘুমাই না নিধি, কত রাত বুকে শান্তির বাতাস বয় না। আমাকে একটু শান্তি দাও না নিধি। নিধির চোখ বেয়ে আবারও পানি পড়া শুরু হয়। পলাশের বুকে হাত রেখে পলাশকে দূরে সরাতে চায়। চলে যাও প্লিজ। পলাশ দূরে সরে না। নিধির চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দুজনে অনেকক্ষণ দুনিয়া ভুলে দুজনকে দেখে। বন্য বাতাসের রেশ গায়ে লাগে। হঠাৎ করে দুজন দুজনের ভেজা ঠোঁট আঁকড়ে ধরে। স্থান কাল সময় সব ভুলে নিধি দুহাত দিয়ে পলাশকে নিজের দিকে টেনে নেয়। পলাশ নিধির ভালোবাসা মাথা পেতে নেয়। অধরে অধর মিশিয়ে ভালোবাসার সুধা পান করে। পলাশ আলতো গলায় বলে। চলো। নিধি তখন পলাশের বুকে মুখ গুজে কাঁদছে। পলাশের কথা শুনে বলে। কোথায়? পলাশ নিধির কপালে ভালোবাসার শুদ্ধতম চুমু দিয়ে বলে। বিয়ে করব। নিধি ধাক্কা দিয়ে পলাশকে সরিয়ে দেয়। জোরে জোরে শ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বলে। তোমাকে তো বিয়ে করব না। পলাশ নিধির দিকে তাকিয়ে বলে। কেন? নিধি কথা বলে না। পলাশকে ঠেলে বের করতে যায়।
পলাশ শক্ত হয়ে দাঁড়িয়ে নিধির মুখের দিকে তাকিয়ে থাকে। নিধি শক্ত সামর্থ্য পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না, তারপরেও চেষ্টা করে বলে, আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি। এসেছো, কিন্তু আমাকে বিয়ে করতে কি সমস্যা? নিধি পলাশের চোখের দিকে তাকায়। পলাশ, আমার দিকে একবার তাকাও, আমাকে নিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে কি সমস্যা। সব সমস্যা বুঝে নিব, চলো আগে বিয়ে করে। নিধি তার ছেলে সুরে বলে। এই সাহস তখন কই ছিল, যখন পাগলের মতো কেঁদে বাড়ির কাজের মেয়ে হয়ে থাকার অকুল আবেদন করেছিলাম। তোমার আব্বার পা ধরে তোমাকে চেয়েছিলাম। তুমি তো নিশ্চুপ ছিলে। যখন আমাকে নিয়ে নাটক বানিয়ে তোমাকে শোনানো হলো, তখনও তো তুমি আমাকে একবারও খুঁজতে চাওনি। পলাশ অসহায় চোখে নিধিকে বলে, আব্বা বলেছিল তোমার বিয়ে হয়ে গিয়েছে। সব মিথ্যা ছিল। পলাশ তার আব্বাকে সবসময় ঘৃণা করে এসেছে, আজকে এই ধ্রুব সত্য জানার পর থেকে তো আরো বেশি ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে। তারপরেও নিধিকে বলে, চলো বিয়ে করে ফেলি, বাকিটা আমি সামলে নিব। তুমি যে এখানে এসেছো তোমার আব্বা জানে? আব্বাকে বলে সব করতে হবে? হবে। আর না হলে তুমি যাওয়ার পর ঠিক তোমার আব্বার হুমকি ধামকি আমার কাছে চলে আসবে। এমন কিছু হবে না। নিধি পলাশকে দরজার সামনে দাঁড় করিয়ে বলে, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন আত্মনির্ভরশীল সুপুরুষ একটা মেয়ে বেশি কাম্য, যেটা তুমি না। পলাশ অবাক চোখে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি আবারও বলে, ভালোবাসতে সাহস লাগে, যেটা তোমার নেই। তুমি প্রিয় মানুষকে আগলে রাখতে জানো না। আগলে রাখতে জানি না? নিধি পলাশের চোখে তাকিয়ে বলে, না। ভালোবাসো না? সত্যি করে বলবে? না। পলাশের চোখ মুহূর্তেই ছলে। পুরুষালী পুরো ঠোঁট কেঁপে ওঠে কিঞ্চিত। গভীর চোখ মেলে তাকিয়ে থাকে নিধির ফোলা চোখের দিকে। ঠোঁট নেড়ে বলে, তাহলে আমাকে জড়িয়ে ধরলে কেন? এমনি। আমার আদর পাগলের মতো নিলে কেন? পলাশের ছলছল চোখের দিকে তাকিয়ে নিধির বুকটা কেঁপে ওঠে। নিধি তেতে উঠে বলে, যখন তোমার আব্বা আমাকে আর আমার পরিবারকে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখনও আমার বুকে ব্যথা হয়েছিল। তোমার আব্বার উপর কিছু করতে পারবে? যদি পারো তাহলে আমার সামনে আসবে, এর আগে নয়। নিধি দরজা বন্ধ করে দেয়। পলাশ চুপ করে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে যায়। আজকে তার আব্বার সাথে বোঝাপড়া হবে। তার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে, এর দায় কার? সব প্রশ্নের উত্তর আজকে দিতেই হবে। নিধি জানলার গ্রিল ধরে নিঃশব্দে কাঁদে। তার মনটা আর্তনাদ করে বলে, আমার পলাশ ঠিক জয়ী হবে। পলাশের পেছনে মন্টু ছিল। এতক্ষণ পলাশকে লুকিয়ে লক্ষ্য করেছিল। পলাশ চলে যাওয়ার পরে চেয়ারম্যানকে ফোন দিয়ে নিধির কথা জানায়। শিমুল রাত 9টায় বাড়িতে আসে। এতক্ষণ তিয়াসের সাথে ক্লাবে বসেছিল। বাড়িতে এসে শিমুল ঠান্ডা চোখে পুষ্পের দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রুমে এসে বাহিরের কাপড় বদলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে গিয়ে খাবার খায়। খাওয়ার সময় পুষ্পকে আশেপাশে আশা করেছিল, কিন্তু পুষ্প ধারে কাছেও নেই। শিমুলের মেজাজ আবার গরম হয়। কোনো দিকে না তাকিয়ে রুমে যায়। ফ্যান ফুল স্পিডে ছেড়ে দুহাত মেলে বিছানায় শুয়ে পড়ে। চোখের তারা ফ্যানের পাখায় নিবদ্ধ। পুষ্পকে ভীষণ মনে পড়ছে, অথচ গাধি মেয়ে রান্নাঘরেই দাঁড়িয়ে আছে। স্বামী যে রুমে একা একা পাখা ঘুরানটি দেখে, নিজে ঘুরে বারবার পায়তারা করছে, তার কথা ভুলেই গেছে বোধহয়। শিমুলের চোখের তাকানো অপ্রকাশিত কথা সবটাই সূক্ষ্ম চোখে পুষ্প লক্ষ্য করেছে। শিমুল আসার সাথে সাথেই রুমে যেতে চেয়েছিল, কিন্তু পেশকারা বাধা দেয়। বলে রাতের খাবারের সময় হয়েছে, খাবার রেডি করতে। পুষ্প মাথা নেড়ে টেবিলে খাবার রেডি করে। খাবার খাওয়ার সময় যখন পুষ্প শিমুলের কাছে আসতে চায়, তখন তিনি বলেন, তোমার শ্বশুর আছে, বেলা যার মতো কেন যাইতেছ? পুষ্প সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি কেউ কিছু বলে ফেললো, এই বুঝি কেউ বকা দিল। সবচেয়ে ভয় পায় পেশকারাকে। উনি সুযোগ পেলেই পুষ্পকে চোখা কথা বলে। সবাই খাবার খাওয়ার পরে যখন রুমে আসবে, তখন শওকত হাওলাদার পুষ্পকে ডাকে। এই প্রথম শওকত হাওলাদারের সাথে পুষ্পের সরাসরি কথা। মাথা নিচু করে শ্বশুরের কাছে আসে। শওকত হাওলাদার পুষ্পকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে। এই মেয়েটার জন্যই তার সব পরিকল্পনা উল্টাপাল্টা হয়ে গেছে। ইচ্ছে তো করছে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। গম্ভীর গলায় বলল, আদা চা করতে পারো? পুষ্প মাথা নেড়ে বলল, জি। জলদি চা করে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি প্রতিদিন রাতে আদা চা খাই, মনে রাখবে। পুষ্প মাথা নেড়ে বলল, জি। পুষ্প দ্রুত পায়ে রান্নাঘরে যায়। চা করে শওকত হাওলাদারের কাছে গিয়ে চা বাড়িয়ে দেয়।
উনি চা না নিয়ে হাত পিছিয়ে নিলেই পুষ্পের হাত থেকে কাপ পিরিচ পড়ে ভেঙে যায়। শওকত হাওলাদার তেতে উঠে বলে, মূর্খ মেয়ে, পরিবার থেকে কোনো শিক্ষা দেয় না নাকি? পুষ্প থমথমে মুখে মাথা নিচু করে রাখে। পেশকারা ছুটে এসে আহা আহা করে ওঠে। কত সুন্দর কাপ পিরিচের সেট ছিল। পুষ্পের মাথায় ধাক্কা দিয়ে বলে, একটা কাজও ঠিক মতো করতে পারে না, খালি পোলাদের মাথা খাইতে পারে। শ্বশুরের সামনে পেশকারার এমন কথায় পুষ্পের খুব অপমান বোধ হয়। লজ্জায় গলা রোধ হয়ে আসে, চোখ থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ে। রাবেয়া রান্নাঘর থেকে ছুটে আসে, পুষ্পের অবস্থা দেখে বলে, আর বকা দিয়েন না আম্মা, বাচ্চা মানুষ বোঝে নাই। পেশকারা পুষ্পের গালে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলে, কিসের বাচ্চা? ছেলেরও খাতে পারে। শিমুলের মতো ছেলের মাথা খেয়ে ফেলেছে, এইটা আবার বাচ্চা কিভাবে হয়? রাবেয়া একবার স্বামীর দিকে তাকায়। উনি বেশ আয়েশ করে সবকিছু পর্যবেক্ষণ করছে। হয়েছে তো আম্মা, একটা কাপই তো, আমি আবার কিনে নিব। একটা কাপ কি গোমতী নদী দিয়ে ভেসে ভেসে এসেছে? 2 দিনের মেয়ের জন্য আমার সাথে তর্ক করো? শওকত, কিছু বলবি না আব্বা? শওকত রাবেয়াকে ঘর কাঁপিয়ে ধমক দেয়। ওনার ধমক শুনে পুষ্প ঠোঁট উল্টে নিঃশব্দে ফুপিয়ে কেঁদে ওঠে। বিয়াদব মহিলা, আমার আম্মার মুখের উপর কথা বললে পিঠের চামড়া চুলে ফেলবো। শিমুল প্রথম থেকে দরজায় দাঁড়িয়ে সবকিছুই পর্যবেক্ষণ করেছিল। তার আব্বার কথা শুনে গায়ের রক্ত জ্বলে ওঠে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এগিয়ে আসে। শওকত হাওলাদারের চেয়েও গলার স্বর কাঁপিয়ে ফুলিকে ডাকে। ফুলি আসলে বলে, সব পরিষ্কার কর। তারপর তার বুবুকে বলে, পুষ্প আমার বউ। আমার বউ আমার মাথা খাবে নাকি আমার বুক খাবে এটা আমি বুঝবো। তুমি একদম নাক গলাবে না। শিমুলের কথা শুনে পেশকারা কিছুই বলে না। শিমুল তারা চোখে পেশকারার দিকে তাকিয়ে থাকে। পেশকারা আর শওকত হাওলাদার চলে যায়। পুষ্প শিমুলের গলার স্বর শুনে আরও গলে যায়। ঠোঁট উল্টে শিমুলকে দেখে রাবেয়া শিমুলকে ইশারা করে পুষ্পকে রুমে নিয়ে যেতে। শিমুল রুমে গেলে পুষ্প সাথে সাথে রুমে যায়। শিমুল রুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিমুল বুঝতে পারে তার আব্বা আর বুবু পুষ্পকে অপমান করতে এসব করেছে। নিজের পরিবারের মানুষের এমন মন মানসিকতার পরিচয় পেয়ে শিমুল লজ্জিত। পুষ্প বিছানায় বসে। শিমুল ফ্লোরে বসে পুষ্পকে জড়িয়ে ধরে। সরি। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প হাসার চেষ্টা করে। কেন? আমি তোমাকে খুব কষ্টের জায়গায় নিয়ে এসেছি। পুষ্প চুপ করে শিমুলকে বলে, তাতে কি, এখানে তো আমার শিমুল আছে, এইসব কষ্ট কিছুই না। শিমুল পুষ্পের হাঁটুতে মাথা রেখে বলে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পুষ্প মাথা নেড়ে বলল, আরে ফ্যামিলিতে এইসব হয়ই, আমি মানিয়ে নিব, সমস্যা নেই। শিমুল পুষ্পের মন খারাপের ভেলার ডুবু ডুবু ভাব দেখে বলে, মন কি বেশি খারাপ? না। আচ্ছা, মুখ ধুয়ে আসো। পুষ্প শিমুলের কথা মতো মুখ ধুয়ে আসে। শিমুল পুষ্পের হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে দরজা আটকে পুষ্পকে কোলে নিয়ে নেয়। শিমুল হঠাৎ করে এমন কাজ করে, পুষ্প তার গলা আঁকড়ে ধরে। শিমুল পুষ্পকে নিয়ে হাঁটে। পুষ্প, এটা আমার প্রিয় জায়গা। তাই? হ্যাঁ। প্রিয় কেন? কিছু কিছু জিনিস এমনই প্রিয় হয়েছে, এতে প্রিয় হতে কোনো কারণ লাগে না। তাই? হ্যাঁ। পুষ্প আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে কি পূর্ণিমা? শিমুলও চাঁদের দিকে তাকায়। গোলগা চাঁদটা দেখে বলে, মনে হয়। পুষ্প মুগ্ধ চোখে চাঁদ দেখে। শিমুল মুগ্ধ চোখে তার নিজস্ব চাঁদ দেখে। কিছুক্ষণ এটা সেটা কথা বলে পুষ্পের মন ভালো করার চেষ্টা করে। পুষ্প খিলখিল করে হেসে উঠলে শিমুলও হাসে। দেয়ালে হেলান দিয়ে বসে পুষ্পকে ইশারা করে কোলে বসার জন্য। পুষ্প টুপ করে শিমুলের কোলে বসে বুকে মুখ লুকায়। দুজনে এত কাছাকাছি থেকেও সারাদিন একটু কাছে আসতে পারেন। পুষ্প শিমুলের বুকের ঘ্রাণ নেয়। এই বুকের শান্তির জন্য হলেও এইটুকু কষ্ট সয়ে নেওয়া যায়। শিমুল পুষ্পের কপালে চুমু দিয়ে বলে, আমার অন্ধকার রাজ্যে পূর্ণিমার চাঁদ হয়ে আসার জন্য তোকে ধন্যবাদ। আমি তোর কাছে এত এত কৃতজ্ঞ যে সারা জীবন নিজেকে উজাড় করে ভালোবাসলেও মন পড়বে না। পুষ্প আদরে বিড়াল ছানার মতো শিমুল মুচকি হাসে। মেয়েটা বুকে আসলে কি যে শান্তি লাগে, মনে হয় দুনিয়ার সব সুখ তার কাছে। পুষ্প চোখ তুলে তাকালে শিমুলের গভীর চোখের নেশায় মাখানো তিত্তিরানো অনুভূতির পাগলা প্রলাপ স্পষ্ট দেখে। মুচকি হেসে শিমুলের গালে হাত বুলায়। শিমুল চোখ বন্ধ করে নেয়। মেয়েটা তার জীবনে ভালোবাসা হয়ে এসেছে। বুকের গভীরে জায়গায় জায়গায় রঙের ছড়াছড়ি করে নেশা ধরিয়ে দিয়েছে।
এখন থেকে তার প্রতিটা রাত যে উৎসবের আমেজে হৈ হৈ করেই কাটবে, এটা বেশ বুঝতে পারছে। মাথা ঝুঁকিয়ে পুষ্পের কাছে গেলে পুষ্প বাধা দেয়। দুষ্ট গলায় ফিসফিস করে বলে, চি, চাঁদ দেখছে। শিমুল পুষ্পের গালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, দেখুক। শিমুলের চোখের নেশা গভীর হয়, সাথে ভালোবাসার পরিমাণও। পুষ্প ছটফট করে বলে, এটা ছাদ। শিমুল হাসে। পূর্ণিমা চাঁদকে সাক্ষী রেখে আরেক চাঁদের গায়ে ভালোবাসার কলঙ্ক লেপটে দিতে উদ্যত হয়। হাসি হাসি গলায় বলে। শিমুল বন্য হাওয়ায় পুষ্পকে ভাসাতে চায়। পুষ্প আধা চোখ মেলে তার পাগলকে দেখে। আসলেই শিমুল পাগল, তার পাগল প্রেমিক। তাকে শূন্য তুলে যে সর্বসুখে কাঁদাতে পারে এমন পাগল প্রেমিক। সবাই খেয়ে দিয়ে যখন রুমে চলে যায় তখন পলাশ বাড়ি আসে। সন্ধ্যায় তার আব্বা বাড়িতে ছিল না বিদায় কথা বলতে পারেনি। ফোন দিয়েছিল কিন্তু রিসিভ করেনি। উপায় না পেয়ে ক্লাবে, চেয়ারম্যান অফিসে, সব জায়গায় খুঁজেছে, কোথাও না পেয়ে আবার বাড়িতে আসে। শওকত হাওলাদার তখন বিছানায় বসে টিভিতে খবর দেখছে। পলাশ হন্তদন্ত হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন কাণ্ডে রাবিয়া খুব অবাক হয়। শওকত হাওলাদার ভাবলেশীনভাবেই তাকিয়ে থাকে, যেন উনি জানতেন পলাশ আসবে। পলাশ কাছে এসে বলে, আব্বা, আপনি মিথ্যা কেন বলেছিলেন? শওকত হাওলাদার অবাক হওয়ার ভান ধরে বলে। কিসের মিথ্যা, কিসের কথা বলছো? পলাশ নিজের রাগ সংযত করে বলে। নিধির কথা। শওকত হাওলাদারের চোখে রাগের আভাস ফুটে ওঠে। তোমার কি মনে হয় আমি মিথ্যা বলেছি? নিধির বিয়ে হয়নি, আর আপনি বলেছিলেন নিধির বিয়ে হয়ে গিয়েছে। শওকত হাওলাদার পলাশের চোখের দিকে তাকায়, সহজ গলায় বলে। তাতে কি হয়েছে? পলাশের শরীরে রক্ত টকবগিয়ে ওঠে। কি হয়েছে তাই না? নিধিকে আমি ভালোবাসতাম। ওটা আবেগ ছিল। আবেগ? আমার অবস্থা আপনার চোখে পড়ে না? অবশ্য আপনার মতো পাপের চোখে পড়ার কথাও না। অতি ভদ্র ছেলের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার হতভম্ব। মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলছি, সম্মানও দিয়েছে, কিন্তু আপনি সেসবের সুযোগ নিয়ে নিজের পরিচয় প্রকাশ করেছেন। আমার সম্মান দেওয়ার কোনো দাম দেননি আপনি। আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনি যে আমার আব্বা, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। শওকত হাওলাদার বসা থেকে দাঁড়িয়ে যায়। চোখের বর্ণ রক্তিম হয়ে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। পলাশ। পলাশ বলে ডাকবেন না। আজকে থেকে আপনার পলাশ বলে কোনো ছেলে নেই। শওকত হাওলাদার ক্ষুব্ধ চোখে রাবেয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। রাবিয়া, তোমার ছেলেকে সামলাও। রাবেয়া পলাশের এমন রূপ এই প্রথম দেখে। পলাশ জন্মের পর থেকে নদীর মতো শান্ত, রেগে গেলেও চুপচাপ হজম করার ক্ষমতা প্রচুর। কিন্তু আজকে হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারছে না। অনেক বছর আগের নিধি নিয়ে এখন আবার কিসের আলোচনা সেটাই ধরতে পারছে না। তারপরেও পলাশের দিকে এগিয়ে যায়, হাতের বাহু ধরে টেনে বলে। কি হয়েছে আব্বা? মাকে বলবি চল, আয় বাইরে আয়। পলাশ মায়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে বলে। কি হয়নি আম্মা, শুধু আমার জীবন থেকে শোক নামক শব্দটা চলে গিয়েছে। শওকত হাওলাদার নাক কুচকে বলে। এই ছোট লোক বাচ্চার জন্য তোর সুখ চলে গেছে। আপনার চোখে সবাই ছোট লোক, বড় লোক, শুধু আপনি। শিমুল বিয়ে করার সময় এগুলো বলেছিলেন, এগুলো বলে পরিচয় দিয়েছেন। আপনি কত বড় নিচু মনের মানুষ। আমার মুখে মুখে তর্ক করিস, ঠাপ্পুর দিয়ে দাঁত ফেলে দিব। পলাশ দু কদম এগিয়ে যায়, নিজের গাল দেখিয়ে বলে। নেন, থাপ্পড় দেন, তারপরও আমি আমার পথেই থাকবো। পলাশের কথা শুনে শওকত হাওলাদার নিজেও কিছুটা অবাক। ছেলেটা এমন রাগী বুঝাই যায় না। আচ্ছা, কি চাস সেটা বল। আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করেছিলাম না। আচ্ছা, যা ভালো হয় কর, আমি আর কিছু বলবো না। পলাশ তার আব্বার এরূপ উত্তর শুনে অবাক হয়। উনি তো এই কথা বলার মানুষ না। পলাশের হঠাৎ করে মনে হলো তার আব্বা নিধির কথা জেনে যায়নি তো। অবশ্য এলাকার চেয়ারম্যান হয়ে এসব জানা কোনো ব্যাপার না। পলাশ তার আম্মার দিকে ফিরে বলে। আম্মা, বউ নিয়ে আসবো। রাবেয়া কিছু বলার আগে শওকত হাওলাদার হিসিয়ে বলে। ওই মেয়েকে এই বাড়ির সীমানা আনলে তোর আম্মাকে তালাক দিয়ে বের করে দিব, মনে রাখিস। রাবেয়া পাথর হয়ে তার স্বামীকে দেখে। এত বছরের সম্পর্ক কি এতই ঠুনকো যে কথায় কথায় তালাকের নাম চলে আসে? ওনার চোখ ছলছল করে ওঠে। পলাশ বলে, তাহলে আর এ বাড়িতে আসবো না, বিয়ে করে বউ নিয়ে থাকবো। দেখি আপনি কি করেন। বিয়ে করবি? করবই। নিধিকে আস্ত পেলে তো বিয়ে করবি, যদি আস্ত না পাস তাহলে? পলাশের বুকটা কেঁপে ওঠে। মানে? শওকত হাওলাদার ঠোঁট বাঁকিয়ে হাসে।
মানে কিছু না। রাবেয়া, রাত হয়েছে, দরজা বন্ধ করো। বা নিধির কিছু হলে আমি আপনাকে জ্যান্ত কবর দিব। ভুলে যাবেন না আমি আপনারই সন্তান। আপনার মতো নিষ্ঠুর আমিও হতে পারি। যা যা। পলাশের বুদ্ধিমান মস্তিষ্ক তার আব্বার কথার ধরন বুঝতে বেশি সময় নেয় না। হন্তদন্ত পায়ে বেরিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে বাইক স্টার্ট করে আল্লাহর কাছে দোয়া করে।